আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে আমরা নানা কিছু তো সামনে আসছে। আমরা দেখেছি সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার কাহিনী দেখেছি। আমরা দেখেছি আমাদের উপদেষ্টা মাহফুজ মনে হয় মানচিত্র বড় করার মানে অবিভক্ত বাংলার মতো করে অনেক বড় একটা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের নতুন মানচিত্রের কথা বলেছিল এবং সেটা নিয়ে বেশ ভাইরাল হয়েছিল। অতি সম্প্রতি আমাদের উপদেষ্টা রিজওয়ানা হাসান একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। এখন আমরা যে নতুন করে যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখতেছি তাতে আমাদের যেটা মনে হচ্ছে মোটামুটি বাংলাদেশের নতুন মানচিত্রটা কী হতে পারে। ওদিকে ভারতের সেভেন সিস্টার্স, এদিকে ভারতের কলকাতা, ওদিকে হচ্ছে গিয়ে রাখাইন রাজ্য ভারমার, তাহলে কী হবে? বিশাল বড় বাংলাদেশ এখন যেভাবে আছে তার থেকে মোটামুটি ভারতের সেভেন সিস্টার্স হলো তো 7 গুণ রাজ্য না, ওইদিকে রাখাইন হলো 8 গুণ, এদিকে পশ্চিমবাংলা হলে 9 গুণ। সো বাংলাদেশের এখন যে ভূমি আছে তার মানে নতুন যে মানচিত্র আঁকতে হবে সেটা মোটামুটি বাংলাদেশ থেকে 10 গুণ হয়ে যাবে। তার মানে বাংলাদেশ অনেকটা কার মতো হয়ে যাবে, পাকিস্তানের মতো হয়ে যাবে, এমন একটা ব্যাপার। সো আমরা দেখতে পাচ্ছি চারদিকে নানা রকম প্রচার প্রপাগান্ডা দিয়ে দিচ্ছে, অথচ আমাদের একটা ব্যাপার হচ্ছে আমাদের শিল্পায়ন কমে যাচ্ছে, জিডিপি নাই, লোকজনের কর্মসংস্থান নাই, আমাদের সামরিক বাহিনীর ওরকম শক্তি পর্যন্ত নাই, আমাদের দেশে গণতন্ত্র নাই, আমাদের দেশে শিক্ষা নাই, আমাদের জনগণের যে চিন্তার গভীরতা সেটা পর্যন্ত নয়, আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল যে পাওয়ার সেটা পর্যন্ত নয়। তাহলে আমাদের সরকারে যে বর্তমান যে ইউনিট সরকার যারা আছে পিআর ভিত্তিক, পিআর মানে হচ্ছে পেপার পত্রিকা, কারণ আমরা দেখেছি বাই ব্রাদার ডক্টর মোহাম্মদ ইউনুস তো এমনিতেই পিআর পার্সন, তার সাথে যুক্ত হয়েছে আসিফ নজরুল তো সাংবাদিক ছিল। সো এই সাংবাদিকতার থ্রুতে তার মানে বাংলাদেশের সব সংবাদপত্রগুলো যারা যারা আছে আপনারা সেটা অলরেডি সেটা জানেনই না, যেভাবে টক শো করে বেড়ায়, যেভাবে পেপার পত্রিকা লিখে বেড়ায়, আমরা মোটামুটি জানি যে সে হচ্ছে গিয়ে বেসিক্যালি মিডিয়া জগতের অনেকটা বড় একটা মাফিয়া ডন বলা যেতে পারে। ঠিক আছে। সো আমি তো তার অফিসে গিয়েছিলাম, তার অফিসে গিয়ে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে জমজমাট আড্ডা, মোটামুটি প্রতিদিনই ওটা চলে। আমি জানি না এখন কী অবস্থা, তবে যখন গিয়েছিলাম যে 8ই অগাস্টের পরবর্তীতে গিয়েছিলাম, গিয়ে আমরা যেটা দেখেছি সেটা দেখে তো আমরা মোটামুটি একেবারে, তারপরে তো ইলিয়াস হোসেন নানা রকমের রিপোর্ট করেছে, আপনারা সেখানে দেখেছেন যে সাংবাদিকরা কীভাবে তার অফিসে প্রাধান্য বিস্তার করে এবং তার যে বর্তমান পিএস শামসুদ্দিনের কী জানি নাম, সেই ভদ্রলোক কীভাবে আমাদের মিডিয়াকে কন্ট্রোল করছে অথবা চাঁদাবাজি, বাণিজ্য, দখলদারি এগুলোতে মুখ্য ভূমিকা পালন করছে। সুতরাং যেটা বলছিলাম যে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে এবং সেটা আমাদের এগুলো সব প্রোপাগান্ডা। বাংলাদেশ নিজেই কী হবে, বাংলাদেশে ভূমি হারাবে। আমি সেটা বলেছিলাম যে বাংলাদেশ যে করিডোরের ব্যাপার স্যাপার ছিল সেটা ছিল ভারতের সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ নিরবধি রাখার জন্য। এখন বাংলাদেশ যদি সেখানে বাধা হয়, ভারত কি বসে বসে লেমন জুস খাবে? ভারত সেটা তো করবে না। ভারত কী করবে? ভারতের বিশাল সামরিক বাহিনী আছে, বিশাল তাদের অস্ত্রশস্ত্র, বিশাল তাদের লোকজন, বিশাল তাদের সামরিক অর্থনৈতিক ক্যাপাসিটি। তারা কি করবে? আমাদের যেই পার্বত্য চট্টগ্রাম আছে সেটার একটা প্ল্যানের কথা বলেছিলাম, আরেকটা প্ল্যানের কথা বলেছিলাম যে আমাদের চিকেন নেক যেটা আছে পঞ্চগড়ের ওদিকটাতে বেশ বড় একটা ভূমি ক্যাপচার করে ওই জায়গাটাকে বড় করবো, প্যাসেজটাকে বড় করার একটা প্ল্যান আছে। যারা জানেন তারা তো জানেননি, যারা জানেন না তারা এই ব্যাপারে মোটামুটি সতর্ক থাকা উচিত। সুতরাং বাংলাদেশ কোনোভাবে বাংলাদেশ ভারতের সাথে বা অন্য কোনো পরাশক্তির সাথে ফাইট করার মতো পজিশনে কোনো কালেই ছিল না। আমরা তো কুয়োর মধ্যে এসে হুক্কা হুয়া গ্যাং এগুলো করে বেড়াই, কিন্তু পৃথিবী চিন্তা করতে গেলে বাংলাদেশ পৃথিবীতে কোথাও কোনো গণার মধ্যে পড়ে না, গণার পর্যায়ে পড়ে না। ক্ষুদ্র ঋণের ব্যবসাটা জমজমাট ডক্টর মোহাম্মদ ইউনুস করতেছে, কারণ এটাই তার ব্যবসা। এখন 85 বছর বয়সে এখনও তিনি ওই লুটে পুটে খাওয়ার ও চিন্তা ছাড়া অন্য কোনো ভালো চিন্তাতে তিনি যেতে পারেননি। কারণ কী আর বলবো, মানুষের তো একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকে, যেহেতু ক্ষুদ্র ঋণের ব্যবসা করেছেন, মানুষকে লুটে পুটে খেয়েছেন। সুতরাং ওই সভ্যতা, ওই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য যে মানসিকভাবে যে একটা ম্যাচুরিটি লাগে, সেই ম্যাচুরিটি তিনি কবরে গেলে হয়তো অর্জন করবেন।